স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। খাদ্যের পাশাপাশি পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য পূরণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডেইরি, ফিশারিজ ও পোল্ট্রি সহ প্রাণী সম্পদ খাতে তরুণদের উৎসাহ যোগাতে সহায়তা দিচ্ছে সরকার। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধনের পর প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। ঢাকায় 2 দিনের প্রদর্শনীর পাশাপাশি দেশের 64 জেলার 466টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনীতে গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। সুনামগঞ্জের ছাতকে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7টার দিকে ছাতক দোয়ারাবাজার সড়কে সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশায় দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসান সহ 4 জন। এ সময় বিপরীতমুখী একটি বাসের সাথে সংঘর্ষ হলে সঙ্গীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন ঘটনাস্থলেই মারা যান। পাগল হাসানের জীবন খাতায় গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া মাটির বালাখানা, কলঙ্কি, গ্রামে গঞ্জে, মন আমার মরা নদী সহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি। যুক্তরাষ্ট্র সাময়িকী টাইমসের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। স্থানীয় সময় বুধবার 2024 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইমস। মেরিনা পেশায় একজন স্থপতি। তালিকায় উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন তিনি। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইমস লেখে, স্থাপত্য চর্চায় মেরিনা স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক বাড়ির মডেল তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় কম এবং বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। 2021 সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান মেরিনা। 2020 সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের 50 চিন্তাবিদের মধ্যে শীর্ষ 10-এ স্থান করে নিয়েছিলেন তিনি। চলতি বছর 16 এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 23 জন, যা গত বছরের একই সময়ের চেয়ে 3 গুণ বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি। অথচ ঢাকা দক্ষিণ সিটি বলছে, এবছর ডেঙ্গু আক্রান্ত তুলনামূলকভাবে কম হবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছরের মতো এবার স্যালাইন সংকট হবে না। দেশে এখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কোনো ঋতুতেই ডেঙ্গু থেকে মানুষ নিরাপদ নয়, যার প্রমাণ মেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। সেখানে দেখা যায়, জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময় পর্যন্ত মৃত্যু হয় 7 জনের। এই 3.5 মাসে প্রায় 1,500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেখানে গত বছর সংখ্যা ছিল 908 জন। তাই মশা নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এখনই নির্দেশনা প্রদান করা দরকার, যেন যার যার অবস্থান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ গ্রহণ করে। গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন। এজন্য এবছর আগে থেকেই মশা নিধন কার্যক্রম চালুর কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনের জন্য আমরা সকালবেলা লার্ভিসাইড করি, মশার ডিম নিধন যেটাকে বলা হয়। এখানে আমরা টেমিফস ব্যবহার করি। বিকালে আমরা অ্যাডাল্টিসাইড করি প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য। আমরা কিছুদিনের মধ্যে সেন্ট্রাল অ্যাডভোকেসি সভা করব, ঢাকার সকল সংস্থাকে পত্র দেব, তাদেরকে নিয়ে বসবো। এই কাজগুলি কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং যে কারণে এই বছর এখন পর্যন্ত কিন্তু এডিস মশা ঢাকা শহরে নেই বললেই চলে। আগামী জুন থেকে রোগী বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের তো হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য একটা প্ল্যান আমরা অলরেডি দিয়ে দিয়েছি, যে ডেঙ্গু রোগী যদি আসে আমাদের পর্যাপ্ত কিট আছে, জ্বরের প্রথম 3 দিনের মধ্যে আসলেই যেন এনসমান টেস্টটা করে ফেলে।
ফ্লুইড নিয়ে খুব টেনশন ছিল গত বছর কি যে রোগী এত বেশি, দেশের প্রোডাকশনের ক্ষমতা কত, এই পরিমাণ হাসপাতাল সাপ্লাই দিতে পারবো কিনা। এবার আমরা মেজার নিয়েছি তারও বহু আগে। এই স্যালাইন সংকটের জন্য অন্তত সরকারি পর্যায়ে কাউকে ছোট ছোট ইনশাআল্লাহ করতে হবে না। 3 দিনের বেশি জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা এবং নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল। নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা নির্বাচনে 400 আসনে জয় পাবে বিজেপি। ইউরোপের সব দেশ মিলিয়ে যে জনসংখ্যা তার চেয়েও বেশি ভোটার এবার ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র শাসনের ভার কাদের হাতে থাকবে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে সেটি নির্ধারণ করবে। এবারে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন, বিহারে 4 আসন এবং পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট শুরু হচ্ছে। ভারতের যে 3 রাজ্যে 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। শেষ দফার ভোট হবে 1 জুন, আর 4 জুন পাওয়া যাবে ফলাফল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এবার মোট ভোটার সংখ্যা 97 কোটি। তাদের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটার আছেন 85 লাখ, নতুন ভোটার 1 কোটি 80 লাখ, আর নারী ভোটার সংখ্যা 47 কোটি 10 লাখ। এছাড়াও 18 থেকে 30 বছর বয়সী ভোটার আছে 21 কোটি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের হামলার রেশ না কাটতেই ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 14 সদস্য আহত হয়েছেন। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় হিজবুল্লাহ। তেল আবিব জানিয়েছে আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর। এর জেরে লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন নিহত হন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। গেল 24 ঘন্টায় গাজার রাফা শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ 7 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সকালেও গাজা শহরের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম ও পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। তাদের ধারণা, ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে বাধা দিতে পারে। কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি পাবে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত খসড়া প্রস্তাব পাশ হতে অন্তত 9টি ভোট প্রয়োজন। এই সাথে শেষ করছি এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।